শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। কেমন লাগছে আমাদের এই ক্লাস? তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই সার্থকতা। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে। হ্যালো, একটু মনোযোগ দিয়া শোন, তাইলে সব বুঝতে পারবি। মা, এখন শোনার সাথে সাথে দেখাও যায়, মনে হইতেছে ক্লাসের ভিতরেই আছি। তখন সময় কত সুযোগ সুবিধা, আমাদের সময় যদি এমন সুযোগ সুবিধা থাকতো তাইলে মনে করি একটু আরো বেশি পড়ালেখা করতে পারতাম। কেন, তোমাদের সময় তো স্কুল আসছিল। কিন্তু এই যে ছোটবেলায় বাপ মা বিয়া দিয়া ফেলাইছে, এর লেগে আর বেশি পড়ালেখা করতে পারিনি। ভাগ্য বলো যে মার কাছ থেকে একটু সেলাই কাজটা শিখছিলাম। নিজাম ভাই, ভাবি মানে তোমার বউয়ের হাতের সেলাইয়ের কাজের কোনো জবাব নাই। মহাজন, এবার দর একটু বাড়াইয়া দিতে হইব। দর না পাইলে সংসার চালানো কঠিন। বাজার মন্দা, জিনিসপত্রের দাম নাই, সবকিছু পানির দর। হ্যাঁ, কিনতে গেলে মেলা দর, বেচতে গেলে নাই দর। নিজাম ভাই, খালি টেকা টেকা করো। সংসারে তোমার আছে কে কে? আমি, তোমার ভাবি আর আমাকে একটা মাইয়া। আলো ক্লাস 8-এ পড়ে। আলো ক্লাস 8-এ পড়ে। বললাম তো, মানে কি বলবার, মিঠু আমাকে যা বললো আমি হাসতে তুই এখানেই শেষ। ও মানে এরকমই করে। আঙ্কেল ব্যথা পাইছেন? ব্যথা পাইছি অন্তরে। মামুনি, তোমার নাম কি? আমি আলো। আলো, বেশ ভালো। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। নিজাম ভাই, তুমি আমাদের আপন লোক। তোমার একদিকে ক্ষতি, অন্যদিকে লাভের মুখ দেখলে অসুবিধা কি? কিসের লাভ ক্ষতির কথা কইতেছে ইমান আলী ভাই? আমি লাভ ক্ষতি বুঝি না রে মা, আমি হলো মনের আনন্দে কাজ করি। তোমার সেলাই করে জামাগুলাই তো বাপে বাজারে গিয়ে বিক্রি করে। সব হইতাছে গিয়ে আল্লাহর রহমত, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। কিন্তু মা, তুমি যদি সেলাই কাজ না জানতা তাহলে কি হইতো? কি হইতো? কিছুই হইতো না। আল্লাহ অন্য একটা ব্যবস্থা করে রাখতো। আল্লাহর হুকুমে আল্লাহ সবার জন্য কোনো না কোনো ব্যবস্থা কইরাই রাখে। আমেনা, বাড়ি আছো নাকি? মরিয়ম খালার গলা মনে হয়। হ, দেখি মরিয়ম আপা কি কয়। আরে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো সেটা বলো। আল্লাহর রহমতে ভালো আছি বুবু। সারাদিন কাজকর্ম নিয়ে ঘরের মধ্যেই থাকি। হ জানি, কিন্তু সারাদিন কাজ নিয়ে ঘরে পড়ে থাকলে চলবে না। এটা কি করলেন বুবু? ঘরে না থাকলে চলবো? ঘরে বসে সারাদিন কাপড় সেলাই করি, ওগুলি পরে আলোর বাপ বাজারে নিয়ে বেচে। সেটাও জানি, কিন্তু বাজারের ওই কুতুব মহাজন, তার কাছে এবার বেচা বিক্রি সব বন্ধ করতে হবে। এটা কেমন কথা কইলেন আপা? বাজারে কুতুব মহাজন হইতেছে আমাকে একমাত্র ভরসা। তার কাছে যদি না বেচি তাহলে আমরা বেচমু কার কাছে? আমেনা, দিন বদলাইছে। নারী উদ্যোক্তাদের বেচা বিক্রির জন্য এখন বাজারে হাজার দুয়ার খোলা। সেটা কিরকম আপা, একটু বুঝাই কোন তো। আগামীকাল সকালে আমাদের নারী কল্যাণ সমিতিতে আসো, সব জানতে পারবা। নারী কল্যাণ অফিসে আমার কি কাজ? তোমাদের মতো যারা নারী উদ্যোক্তা তাদের জন্যই এই সমিতি তৈরি করা হয়েছে, মনে রাখবা।
10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। লাজ শরমের মাথা খেয়ে তোমার একটা কথা বলি নিজাম ভাই। কি কথা ইমান আলী ভাই? বসে বললি মহাজন সাহেবের বিবি জান চলে যাওয়ার পরে আরে সাজানো সংসার একেবারে বিরান হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এই যাওয়া তো সেই যাওয়া না। তার মানে প্রথম জন ইন্তেকাল করার পর দ্বিতীয় জনকে আমি তালাক দিছি, আর বাকি একজন আবারও একজন আছে নাকি? ছিল, এখন নাই। সে নিজেই আমার সাইডা চলে গেছে। কেন সাইরা গেল কেন? আমার সুদের ব্যবসা, মহাজনী কারবার তার পছন্দ না। সে স্বাধীন ব্যবসা করতে চায়। স্বাধীন ব্যবসা? কিসের স্বাধীন ব্যবসা? শাড়ি কাপড়ের ব্যবসা, তাও আবার নিজের নামে। আচ্ছা তুমি কও, আমার বউ হিসাবে আমার বাড়িতে থাকবে, তারপর সে আবার নিজের নামে ব্যবসা করবে, এটা কখনো হয়? তাই তো সে আমারে নিজে সাইডা চলে গেছে। তাইলে তো আপনার মেলা অসুবিধা মহাজন সাহেব। হ নিজাম ভাই, ভাই তো না, বোঝই তো। আমার বাগান আছে, মালি নাই, গাছ আছে, ফুল নাই। কিন্তু আমার এর আগে কোনোদিন মিষ্টি খাওয়ার নাই মহাজন সাহেব। আগে তোমার মিষ্টি না খাওয়াইলো, এখন যে তোমার আমি মিষ্টি খাওয়াবো না এমন তো কোনো কথা নাই। মিষ্টি খাইয়া বাড়ি যাওয়ার সময় লগে করে আবার মিষ্টি নিয়ে যেতে ভুলো না। কোন কি মহাজন সাহেব, আমার বাড়ির জন্য মিষ্টি আছে? আছে। ইমান আলী, যে দিয়া দিও। আচ্ছা মিষ্টি মিষ্টি? কি আর মিষ্টি? এখন মিষ্টি দেখে চমকাইতেছো, এরপর আর অনেক কিছু দেখবা। অনেক কিছু মানে? অনেক কিছু মানে অনেক কিছু। এই শুনো, তোমার আর এইসব সেলাই ফুরাইয়ের কাম করতে হইব না। আমি হম ওই কুতুব মহাজনের মহাজনী কারবারের ম্যানেজার। কুতুব মহাজনের ম্যানেজার? মহাজনের নাম শুনে আবারও চমকায় উঠলাম মনে হয়। তার সাথে আমাদের শুধু কেনা বেচার সম্পর্ক না, সে এখন আমাদের অতি আপনজন। কি কইতাছ সব? আপনজন মানে? আপনজন না, আমগো মাইয়া আলোর সাথে কুতুব মহাজনের বিয়া হইলে তুমি হইবা তার শাশুড়ি আর আমি হম শ্বশুর। কি কইলা তুমি এটা? হ্যাঁ, ওই বুইরা কুতুব মহাজনের শ্বশুর হইতে তোমার একটু লজ্জা করবো না? শোনো, আমি আমার নাবালিকা মাইয়ার বিয়া এখন দিমু না। আমি যেটা কইতাছি এটাই হইব। আমি মাইয়ার বাবা। জি না, আমিও মাইয়ার মা, আর মাইয়ার ভালো মন্দ দেখার অধিকার আমারও আছে। অধিকার? মাইয়া মানুষের আবার অধিকার? হ্যাঁ, আজ আমরা আমাদের অধিকারের কথা বলি। এখানে আমরা সবাই উদ্যোক্তা। কেউ সেলাই করি, কেউ নকশি কাঁথার কাজ করি, কেউ ব্লক বাটিকের ডিজাইন করি, আবার কেউ কেউ হাঁস মুরগির খামারি, কেউ আবার শাকসবজি আবাদ করে। আমাদের এখানে ইউনিয়ন পরিষদ ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তাও আছে। আজকে একজন সফল উদ্যোক্তা রানু বেগম তার অভিজ্ঞতার কথা আমাদের সবাইকে বলবে। আসো রানু বেগম। আসসালামু আলাইকুম। অল্প বয়সে বিধবা হওয়ার পর দুইটা শিশু সন্তান লইয়া আমি বড়ই বিপদে আছিলাম। শ্বশুরবাড়ির অবস্থাও তেমন ভালো আছিল না। এমনও দিন গেছে পোলা মায়া দুইটার পাতে লবণ ভাত ছাড়া আর কিছুই দিত। মা, আইজো কি লবণ ভাত খামু? কি করবো বাজান? হাসি, ডিম কই পাইলি? মা, আজ আমার পোষা মুরগি ডিম পারছে। ভাইয়ের জন্য সেই ডিম সিদ্ধ কইরা আনছি। একটা ডিম আমরা দুই ভাই বোন কেমনে খামু মা? আমি ডিম খামু না ভাই, আমার কাছে লবণ ভাতই ভালো। বুবু
ডিম না খাইলে আমিও খামু না, আমারও লবণ ভাত ভালো লাগে। ডিম একটা তাতে কি, তোরা তুই ভাই বোনে ভাগ করেই খাবি। ওই পাড়ার পিলুগো মতো আমাগো একটা মুরগির খামার থাকলে কত ভালো হইতো। তাইলে আর সুতা দিয়া ডিম ভাগ করতে হইতো না, তাই না বুবু? এই দেখো বাজান, তোমরা দুই ভাই বোনেই খাইবা, একদম সমান ভাই। ছেলে মেয়ের কথাই ভাবলাম, তাই তো চেষ্টা করলে আমিও এরকম একটা মুরগির খামার করতে পারি। অল্প অল্প করে যখনই শুরু করলাম তখনই দেখি ইমান আলী হাজির। মুরগি করকরায় আন্ডা বার নান। খাবার দিতেছেন, দেন দেন। ডিম ডিম। কুতুব মহাজন সারা ডিম বেচা কেনার এত ভালো জায়গা আপনি কোথাও পাবেন না। কিন্তু আশেপাশে গায়ের বাজারে তো ডিমের অনেক দাম। দাম নিয়ে আলোচনা করতে হলেও কুতুব মহাজনের সাথে আপনার দেখা করতে হবে। কুতুব মহাজনের সাথে আমার দেখা করতে হইব? हवा में उड़ता जाए मेरे लाल दुपट्टा मल 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 हो जी। हवा में उड़ता जाए मेरे लाल दुपट्टा मल 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 हो जी। हवा में उड़ता जाए मेरे लाल दुपट्टा मल 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 हो जी। ना 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 नीलांड पट्टा मल 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 हो जी। মহাজন সাহেব, আর যাও, ডিস্টার্ব করো না, কামে ব্যস্ত আছি। আমি রানু। আমি কি কো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানু বেগম, এতক্ষণ তো আমি তোমার আপনার অপেক্ষাতেই বসে আছি। আমার অপেক্ষায় বসে আছেন মানে? ইমান আলীর কাছে আমি আপনার দুঃখে কষ্টের কথা সব শুনছি। রানু বেগম, তোমারে তুমি কইরা কই, কারণ এখন তোমার দুঃখ কষ্ট তো আমারই কষ্ট। আর সেই কষ্টে মহাজন সাহেবের মাথা একেবারে নষ্ট। ইমান আলী, যে মহাজন সাহেব, রানু বেগমের গেল মাসে ডিমের টাকা পরিশোধ করছো? না, অর্ধেক এখনো বাকি আছে। এখনই পরিশোধ করবা, দরকার হইলে অ্যাডভান্স। ইনজিরি কইলাম, বুঝছো? অগ্রিম। দরকার হলে 2 মাসের অগ্রিম টাকা রানু বেগমকে পরিশোধ করো। জি না, আমি জিনিস না দিয়ে অগ্রিম টাকা নেই না। আর আগামী মাস থেকে আপনার কাছে আমি ডিম বিক্রি করুম কিনা সেটাও ভাইবা দেখুন। রানু, ইমান আলী, পরে ভাইবা দেখলাম কুতুব মহাজনের সাথে ব্যবসা না করাই ভালো। লোকটা যেমন ধূর্ত তেমন খারাপ। তারপর খোঁজ খবর লইয়া নিজের ব্যবসা নিজেই শুরু করলাম। আমরা রানু বেগমের কথা শুনলাম। রানু খুব ভালো কথা বলছে। এবার আমাদের মাঝে আরো একজন সফল উদ্যোক্তা বিলকিস তার অভিজ্ঞতা এবং তার সমস্ত কার্যকলাপ সম্পর্কে আমাদেরকে বলবে। আসো বিলকিস, বলো তোমার অভিজ্ঞতার কথা সবাইকে বলো। আমি বিলকিস, কাপড়ের ব্লক বাটিকের কাজ কইরা কুতুব মহাজনের কাছে ব্যস্তাম। আমার বাপ মা ছিল না, মামাই ছিল গার্জিয়ান।
মামার সঙ্গে যুক্তি করে কুতুব মহাজন আমার বিবাহ করে। বিয়ের পরে জানলাম তার আগেও দুজন স্ত্রী ছিল, একজন মারা গেছে আর একজন রে সে নিজেই তালাক দিছে। বিলকিস বেগম, আমার সুদের ব্যবসা মহাজনী কারবার অনেক, কিন্তু আমার ঘরে কয়জন বিবি থাকবে না থাকবে সেটা আমি বুঝবো, ওটা তোমার ভাবার বিষয় না। তুমি আমার ঘরের স্ত্রী, ঘরেই থাকবা। তার মানে আমি আপনার শখের পুতুল? বিলকিস বেগম, শখের কথা যখন কইলা তখন তোমারে আমি একটা শখের কথা কই। হরেক রকম মানুষ দুনিয়াতে, হরেক রকম শখ, বুঝছো? তেমনি আমার শখ হইল বিবাহ। কেন জানো? আমার চারপাশে আমার বিবি জানরা দাসী বাঁধির মতো ঘুরঘুর ঘুরঘুর করবে, আমি দেখবো। এইটাই আমার শখ। মাফ করবেন, আমি আপনার শখ পূরণ করতে পারবো না। তাইলে কি করতে চাও তুমি? আমি আমার ব্লক বাটিকের ব্যবসাটা আবার শুরু করতে চাই। বসা মাইমাইশি করবো ব্যবসা। বিলকিস বেগম, যা করবা ঘরের মধ্যে করবা, বাইরের দিকটা আমি সামলাম। জি না, আমি আপনার সুদের ব্যবসার টাকা দিয়া আমার ব্যবসা শুরু করতে চাই না। তারপর একদিন আমি নিজেই কুতুবালি সংসার থেকে চলে আসলাম। আমরা বিলকিসের গল্প শুনলাম, আমরা এখানে সব নারীরা একে অপরের পাশে আছি। বিলকিসের জীবন সংগ্রামের কথা আমরা সবাই জানলাম। কুতুব মহাজনের মতো এরকম মধ্যস্বত্বভোগীদের কাছে আমাদের নারী উদ্যোক্তারা কোনোভাবেই জিম্মি হয়ে থাকতে পারে না। আমরা নিজেরাই উদ্যোক্তা, আমরাই আমাদের বাজার খুঁজতে হবে। আপা, আমি একটু কিছু কইতে চাই। আমি না, অবশ্যই বলবা, আসো। আমেনা নিজে একজন নারী উদ্যোক্তা। এতদিন সে বাড়ির বাইরে যাইতো না, সেই জন্য আমরা তাকে চিনি না। এখন সে বাড়ির বাইরে যায় এবং তার নিজের পণ্য নিজেই সব জায়গায় বিক্রির বন্দোবস্ত করে। আমেনা, তুমি তোমার নিজের কথা সবাইকে আজকে জানাও। আসসালামু আলাইকুম। কুতুব আলীর সাথে আমার অনেক দিনের ব্যবসার সম্পর্ক। সে আমার সেলাই করা কাপড় খুব পছন্দ করত, কিন্তু অহন সে আমার নাবালিকা মাইয়ার দিকে নজর দিচ্ছে। তার মানে সে কি আলোর বিবাহের প্রস্তাব দিছে নাকি? হ আপা, আলোর বাপরে এটা সেটা বুঝাইছে, সে রাজি হয়ে গেছে, কিন্তু আমি রাজি না আপা। আমি এখনই আমার নাবালিকা মাইয়ারে বিয়া দিতে চাই না। তা তো ঠিকই, আলোর এখন পড়াশোনা করার বয়স, বিবাহ দেওয়ার তো প্রশ্নই আসে না। আর কুতুব মহাজন যদি এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করে, দরকার পড়লে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও যাইতে পারি। আপনারা ইউনিয়ন পরিষদে এসে অভিযোগ করে খুব ভালো করেছেন। চেয়ারম্যান সাহেব, যেমন করেই হোক আপনি কিশোরী আলোর বিবাহ বন্ধের ব্যবস্থা করেন। নাবালিকা বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারই সে ব্যবস্থা করেছেন। অবশ্য আমাদের এই সরকার আমাদের নারী উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। কি কি ব্যবস্থা যদি বলতেন? এই ধরুন, ব্যাংক থেকে স্বল্প সুদে নারী উদ্যোক্তাদের জন্য ঋণের ব্যবস্থা করা। কিন্তু ঋণের ব্যবস্থা যে করবে, ঋণের জন্য তো জামানত দরকার হয়। নারী উদ্যোক্তারা জামানত পাবে কই? আপনারা চাইলে আমি ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, অবশ্য আমি শুনেছি অনেক ব্যাংকই নাকি এই নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ পরামর্শ ও সেবা কেন্দ্র চালু করেছে। তাই নাকি? এটা তো খুবই ভালো কথা। চেয়ারম্যান সাহেব,
আপনি যদি আমাদের হয়ে এই বিষয়ে একটু খোঁজ খবর করেন তাইলে খুব ভালো হয়। আর দরকার পড়লে আমরাও আপনার সঙ্গে যাইতে পারি। জনপ্রতিনিধি হিসেবে এটা আমারও দায়িত্ব। তাহলে আমরা কালী ব্যাংকে যাই। 2010 সালে বাংলাদেশ ব্যাংক স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এসএমই ক্রেডিট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস চালু করেছে। এতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এই বিষয়টা আমাদের গ্রামের এই নারী উদ্যোক্তাদের ভালো করে বুঝিয়ে বলেন। নারী উদ্যোক্তারা এখন কম সুদ হারে 25 লাখ টাকা পর্যন্ত ব্যক্তি জামানতে ঋণ পেতে পারে। এজন্য অন্য কোনো জামানতের দরকার হয় না। তাইলে তো ভালোই হয়। নারী উদ্যোক্তাদের জন্য কিন্তু আরো একটা সুখবর আছে। কি খবর? এবার বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের জন্য ঢাকায় জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নারী উদ্যোক্তাদের জন্যই জয়িতা ফাউন্ডেশন চালু হয়েছে। হ্যাঁ, এই নারী উদ্যোক্তারাই পণ্য উৎপাদন করে, আবার তারাই সেই পণ্য বিক্রি করে। 1 ডিসেম্বর আপনারা এলে আমরা সবাই মিলে একত্র হয়ে টেলিভিশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান আমরা উপভোগ করব। কে আসবেন তো? আলোর মা, আলোর মা, আরে বাইরে আসো, মহাজনের বাড়ি যাইতে হইব। সে নাকি তোমার সাথে কথা কইব। বাবা, মা তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে? ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদ? ইউনিয়ন পরিষদে কেন? আচ্ছা, কাল লয়ে গেছে রে? মরিয়ম খালার সাথে গেছে। ইউনিয়ন পরিষদ? সেইখানে তার কি কাম? আজ নাকি ওইখানে বিরাট বড় অনুষ্ঠান। বিরাট বড় অনুষ্ঠান? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই নারীদের অনগ্রসর রেখে দেশের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। নারী সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করছে। এই মন্ত্রণালয় 2011 সালে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস নামে 3 বছর মেয়াদী একটি কর্মসূচি শুরু করে। দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের জন্য ঢাকায় জয়িতা নামে একটি বিপণন কেন্দ্র যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে সরকারের আর্থিক আনুকূল্যে গড়ে উঠলেও জয়িতা ফাউন্ডেশন পর্যায়ক্রমে একটি স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশন নিজস্ব জমিতে 12 তলা বিশিষ্ট জয়িতা টাওয়ার নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আপা, আমরা মাত্র 2 জন নারী উদ্যোক্তা। আমার কথা কি ব্যাংক শুনবো? আমাকে 2 জনের কি লোন দিব? 2 জন কই? ছায়া দেখো, আরো কতজন আমাদের সাথে আছে।